মামলার আসামি ৬ নেতার মুক্তি দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, শাটল ট্রেন অবরোধ। প্যারোল নয়, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি চায় বিএনপি। দাবি আদায়ে আবারও ঘরোয়া অনশন। সরকার বলছে প্যারোলে মুক্তির বিষয়ে রাজনীতি করছে দলটি। ফেনীতে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে আগুনে ঝলসে দেওয়ার ঘটনায় নোটিশ ছাড়াই মাদ্রাসা বন্ধ, অধ্যক্ষকে অব্যাহতি। চিকিৎসায় ঢাকা মেডিকেলের ৮ সদস্যের বোর্ড গঠন। আত্মসমর্পণ করতে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী সংগঠনের ৬ শতাধিক সদস্য। স্বাভাবিক জীবনে ফেরাতে উদ্বুদ্ধ করেছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। এবং কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড দেশের বিভিন্ন জেলা, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি। একদিনেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। বাংলা সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি কামরুজ্জামান মামুন। অস্ত্র মামলার আসামি ৬ নেতার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে পুলিশের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় এক পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন। এর আগে সকালে ১৬ শহর এলাকায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন অবরোধ করে আন্দোলনকারীরা। এতে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ছাত্রলীগ অবস্থান নেয়। এ সময় মামলা প্রত্যাহার সহ ৬ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তারা। পুলিশ জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে ৫ পুলিশ সদস্য ও ছাত্রলীগের ৫ নেতাকর্মী আহত হন। চলাফেরার সমস্যা, আমরা একটু মেন্টালি একটু ডিপ্রেস থাকি, আতঙ্কে থাকি, প্রচন্ড আতঙ্কে থাকি। মামলায় লিপিবদ্ধ আছে যে এটা একটা অস্ত্র মামলা, সুস্পষ্ট লিখিত। এখানে কোনো প্রপাগান্ডা ছড়ানোর কোনো সুযোগ নেই। আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয়। এর আগে নগরীর বটতলী রেল স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী সবগুলো শাটল ট্রেন বন্ধ করে দেওয়া হয়। ট্রেনের হুইস পাইপ কেটে চালককে নামিয়ে দেয় ছাত্রলীগ কর্মীরা। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। আমাদের কর্মচারীদের নিরাপত্তার কারণে পরবর্তী ট্রেনগুলো চালানো হয় নাই। এই পাশাপাশি দুইটা শাটেলেরই যে ভ্যাকুয়াম পাইপ, হুস পাইপ বলে, এটার প্রথম শাটেলেরও 4টা দিয়ে পাইপ বিভিন্ন জায়গায় কেটে দিয়েছে। এদিকে অস্ত্র উদ্ধারের মামলা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 5টা হল রেড দেওয়ার সময় আলাউল হলের পিছন থেকে আমরা পরিত্যক্ত অবস্থায় 2টা একনলা বন্দুক পুলিশ উদ্ধার করে এবং সেখানে কিছু বন্দুক ও গুলিও উদ্ধার করা হয়। এই মামলার সাথে ছাত্রদের নামে যে মামলা দেওয়া হয়েছে সেটার কোনো সম্পর্ক নেই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এটা দেখছি। আমাদের সম্মানিত প্রক্টর সাহেবের নেতৃত্বে প্রক্টর বডি সেই বিষয়গুলো সম্পর্কে অসম্ভব তারা চেষ্টা করছেন কিভাবে কোন সহজ প্রক্রিয়ায় বা কোন প্রক্রিয়া তাদেরকে আমরা বিভিন্নভাবে সহায়তা করতে পারি। মালিকানাবিহীন বা পরিত্যক্ত অবস্থায় কিছু আগ্নেয়াস্ত্র পাওয়া যায় এবং একটি কক্ষে 6 জন স্টুডেন্ট সহ অনেক বড় বড় রামদাস, ছোরা বা দেশীয় অস্ত্র আমরা যেটাকে বলি, এটা উদ্ধার করা হয়। তো যেহেতু ইউনিভার্সিটি প্রশাসন এবং পুলিশ, স্থানীয় পুলিশ যৌথভাবে এটা করেছে, রেইডটা করেছে, তো নিয়ম অনুযায়ী পুলিশে যা বাদী হয়েছে। এক সপ্তাহ আগে ছাত্রদের একটি আবাসিক হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 6 নেতাকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই জের ধরে 4 দফা দাবিতে কর্মসূচি শুরু করে ছাত্রলীগ। সময় সংবাদ, চট্টগ্রাম। প্যারোলে নয়, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি চায় বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলীয় চেয়ারপারসনের সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবিতে গণ অনশন কর্মসূচিতে একথা বলেন দলটির নেতারা। সকালে শুরু হওয়ায় কর্মসূচি চলে বিকেল 5টা পর্যন্ত। সকাল থেকেই মিলনায়তনের বাইরে অনশনের জন্য দলের নেতাকর্মীরা অবস্থান নেন, কিন্তু লিখিত অনুমতি না থাকায় কর্তৃপক্ষের আপত্তির মুখে মিলনায়তনের ভেতরে কর্মসূচি শুরু করেন তারা। এতে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন স্তরের নেতারা। এছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাও যোগ দেন। বক্তব্যে নেতারা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। এর আগে গত 23 মার্চ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনশন কর্মসূচি পালন করে বিএনপি।
নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমরা কোনো প্যারোলের কথা বলিনি, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে জামিন পাওয়াটা তার অধিকার। কারণ যে মামলায়, মিথ্যা মামলায় তাকে জোর করে সাজা দেওয়া হয়েছে, সেই মামলায় অন্যান্য ব্যক্তিরা তারা সবাই কিন্তু জামিনে রয়েছেন। এই দেশকে বাঁচাতে হলে, মানুষকে বাঁচাতে হলে, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে দেশ ও নেত্রীকে বাইরে নিয়ে এসে তার নেতৃত্বে আজকে এখানে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই গণতন্ত্রকে পুনরুদ্ধার করে নিয়ে আসতে হবে। এদিকে কুমিল্লায় বাসে আগুন দিয়ে ৮ জন হত্যা মামলায় বেগম জিয়ার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। তার আইনজীবীরা বলছেন, প্যারোল নয়, আইনি প্রক্রিয়ায় মুক্ত হবেন বেগম জিয়া। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন, অসুস্থতার কথা বিবেচনায় নিয়ে প্যারোলের কথা ভাবছে সরকার, কিন্তু বিএনপি এটা নিয়ে রাজনীতি করছে। বেগম জিয়ার বিরুদ্ধে নাশকতার যে কটি মামলা হয়েছে তার মধ্যে কুমিল্লায় বাসে আগুন দিয়ে ৮ জনকে হত্যা মামলাটি অন্যতম। এ মামলায় হাইকোর্টের জামিন রোববার বহাল রেখেছেন আপিল বিভাগ। এরপর তার আইনজীবীরা বলছেন, প্যারোল নয়, আইনি প্রক্রিয়ায় মুক্ত হবেন বেগম জিয়া। ইতিমধ্যে আবার নতুন করে কোনো মামলা না দেওয়া হয়, ওই দুইটি মামলায় জামিন পেলে ম্যাডাম জেল থেকে বের হতে পারবে। চাই আইনগতভাবে তাকে মুক্তি দেওয়া, তারপর যদি সরকার প্যারোল তার ঘাড়ে চাপিয়ে দিয়ে একটা শর্ত আরোপ করে তারে মুক্তি দেবেন, সেটা কতটা ম্যাডাম মেনে নেবেন সেটা নির্ভর। অ্যাটর্নি জেনারেল বলছেন, মানবিক দিক বিবেচনায় নিয়ে বেগম জিয়ার প্যারোলের কথা বলেছে সরকার, কিন্তু বিএনপি এটা নিয়ে রাজনীতি করছে। এটা খুবই মানবিক দৃষ্টিকোণ থেকে উনি বলেছেন এবং এটাকে নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই। রিসেন্টলি উনি হাসপাতালে গেছেন, এই সমস্ত দেখেই সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, মুক্তি পেতে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা এবং মানহানির এক মামলায় জামিন নিতে হবে তাকে। 2015 সালে বিএনপি জামায়াতের অবরোধ চলাকালে বাসে পেট্রোল ঢেলে দেয়া আগুনে ৮ জন নিহত হয়। এ ঘটনায় বেগম জিয়াকে হুকুমের আসামি করে বিএনপি জামায়াতের 56 জনের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজপথে আন্দোলন করে নয়, বেগম জিয়াকে মুক্ত করতে বিএনপিকে আইনি পথে হাঁটতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, প্যারোলে মুক্তির আবেদন করা হলে তা মানবিকভাবে বিবেচনায় নেবে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এই কথা বলেন তারা। রোববার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখনো কোনো আবেদন সরকারের কাছে আসেনি। আবেদন জমা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের আবেদন আমাদের কাছে আসেইনি, কাজেই এটার স্যাংশন দেওয়ার মানে কোনো প্রশ্ন আসে না। আমি তখন বলেছিলাম, যদি তিনি আবেদন করেন আমরা পরীক্ষা নিরীক্ষা করব। এদিকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন আয়োজিত যুব সম্মেলন 2019-এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তি এবং অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য সেটি আসলে অবান্তর বক্তব্য। কারণ একমাত্র বেগম খালেদা জিয়া যদি নিজে আবেদন করেন তাহলেই কিন্তু প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনার কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এর আগে আইন এবং বিধি অনুযায়ী বিবেচনারই কোনো সুযোগ নেই। আন্দোলন করে বেগম জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। একই দিন দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আইনি প্রক্রিয়া তাকে মুক্ত করা ছাড়া দ্বিতীয় আরেকটি অপশন আছে, সেটা হলো যে মহামান্য রাষ্ট্রপতির কাছে যদি তার অপরাধের দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে, সেই ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন। বেগম খালেদা জিয়ার মুক্তি রাজনৈতিক কোনো বিষয় নয়, বরং এর সমাধানে বিএনপিকে আইনি পথে হাঁটার পরামর্শ দেন আওয়ামী লীগ নেতারা। চিঠি দেওয়া হবে। বিলাত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময়ে আরো থাকছে। বরগুনায় ছাদ ধসে ছাত্রী নিহতের ঘটনায় তদন্তের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর। 1 কোটি টাকা কেন ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের স্বার্থান্বেষী কোনো মহল খারাপ কাজে লাগাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের এশীয় প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই শঙ্কার কথা জানান প্রধানমন্ত্রী।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। দ্বিপক্ষীয় নানা ইস্যুতে কথা বলেন তারা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, মিয়ানমারে ফিরতে না পারার হতাশায় ভুগছে রোহিঙ্গারা। তাদের হতাশার সুযোগে খারাপ কাজে লাগাতে পারে কোনো গোষ্ঠী। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মার্কফিল বলেন, এটা নিঃসন্দেহে বড় বিজয়। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা। দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে কথা বলেন তারা। দেশের আর্থসামাজিক বাস্তবতায় চরমপন্থী দলগুলোর রাজনৈতিক আদর্শ গুরুত্বহীন হয়ে পড়েছে। পাশাপাশি বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড পলাতক জীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরার ভিত্তি দিয়েছে চরমপন্থী সংগঠনের সদস্যদের। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 15 জেলার নিষিদ্ধ ঘোষিত 4টি চরমপন্থী সংগঠনের 6 শতাধিক সদস্য মঙ্গলবার পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করতে যাচ্ছে। তাদের অনেকের সঙ্গে কথা বলে আত্মসমর্পণের এসব কারণ জানা গেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চল ঘুরে এসে আরও জানাচ্ছেন ওমর ফারুক। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকার 45 জন সদস্য ও 13টি আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে মঙ্গলবার পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছেন নাম পরিচয় গোপন রাখতে চাওয়া রাজবাড়ির এই চরমপন্থী নেতা। তিনি জানালেন, সাম্প্রতিক সময়ে সুন্দরবনের জলদস্যু এবং মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের ঘটনা থেকে তিনি ও তার রাজনৈতিক সঙ্গীরা উদ্বুদ্ধ হয়েছেন। তবে এর পেছনেও কাজ করেছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকার আদর্শের প্রতি আস্থাহীনতা এবং ব্যক্তিগত জীবনের নানা গ্লানি। যারা আত্মসমর্পণ করছে ওরা খুব ভালো আছে এবং প্রাথমিক অবস্থায় আমরা চিন্তায় ছিলাম যে এদেরকে মাইরেই ফেলায় না কি সরকার কি করে, তো দেখলাম যে না, এরা খুব ভালো অবস্থানে আছে। আমার কাছে কাল্পনিক মনে হয়, কারণ কি এই আপনার সিরাজদের যে আইন কানুন, এর তো নিজস্ব আইন, আমি এর মধ্যে কোনো বাস্তবিক কোনো দিক পাইনি। খুলনার পূর্ব বাংলার সর্বহারা পার্টির এই সদস্যের কণ্ঠে নেতাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আর অন্ধকার পথে নিয়ে যাওয়ার অভিযোগ। আমাদেরকে অরিজিনালি ভুল পথে নিয়ে যাওয়া হয়েছিল। আজ 10টা বছরের মতো পালায় বেড়াইছি, বাবা মা সন্তান স্ত্রী থুয়ে যে জীবন কাটাইছি আর কি, এই জীবন না হচ্ছে বড় লোকের চান্দা ধরে, ঠিক আছে, নিয়ে গরিবের দেবে এই কথা বলে, কিন্তু যে আমরা পরে দেখি যে না, অরিজিনালি ওই লিডাররাই আছে নিয়ে চুষে খায় আর আমাদেরকে ব্যবহার করে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে এক নামে পরিচিত এই চরমপন্থী নেতা জানালেন, আঞ্চলিকভাবে সিদ্ধান্ত নিয়ে আত্মসমর্পণ করছেন তারা। 2008 সালে জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইস্তেহারে একটা পয়েন্ট ছিল, আমাদের মতো যারা আর কি, তাদেরকে সাধারণ জীবনে আসার আহ্বান জানানো হয়েছিল। সেই সুযোগটাকেই আমরা কাজে লাগাচ্ছি। সিরাজগঞ্জ এলাকার প্রায় 100 সদস্যকে নিয়ে আত্মসমর্পণ করছেন 80 দশক থেকে চরমপন্থী তৎপরতার সঙ্গে যুক্ত লাল পতাকার এই সংগঠক। আত্মসমর্পণে কি দক্ষিণ পশ্চিম অঞ্চলে শান্তি ফিরবে, এমন প্রশ্ন ছিল তার কাছে। আমরা যে সময় 600 আত্মসমর্পণ করতেছি, তাহলে কিন্তু অবশিষ্ট হচ্ছে 1/3। যেহেতু 100% থাকেই কিছু করতে পারে নাই বা পারি নাই, ব্যাপার হলো 1/3 কি করবে। মাননীয় প্রধানমন্ত্রী যে সময় আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবে, সাধারণ জীবন ফেরত দেবে, তখন তো ওই সমস্ত ব্যক্তিরা 1/3 তারা তো আমাদের কাছে মার্কিং করা, তারা কোনো কিছু করতে গেলে কি আমরা ছেড়ে দেব? মঙ্গলবার পাবনা জেলা স্টেডিয়ামে নিষিদ্ধ ঘোষিত লাল পতাকা সর্বহারা নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও কাদামাটির 600-এরও বেশি সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন। ওমর ফারুক, সময় সংবাদ, পাবনা। ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আগুন লাগিয়ে ঝলসে দেয়া মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক। তার চিকিৎসায় 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে অব্যাহতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে কেন্দ্রে গিয়েছিলেন উচ্চশিক্ষার আরেক ধাপ পেরিয়ে আলোকিত জীবন গড়ার স্বপ্ন নিয়ে। কিন্তু কিছু মানুষের প্রতিহিংসার শিকার হয়ে আগুনে ঝলসে গিয়ে সেই রাফিকে এখন লড়তে হচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি রাফির চিকিৎসায় গঠন করা হয়েছে 8 সদস্যের মেডিকেল বোর্ড। চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রীও, দিয়েছেন সব ধরনের সহায়তার নির্দেশ। তবে শরীরের 80% বেশি পড়ে যাওয়ায় রাফির অবস্থা আশঙ্কাজনক বলে জানালেন চিকিৎসকরা। মেডিকেল বোর্ড করছি এবং তার আমরা আইসিইউতে রাখছি, তার ইনহেলেশন বার্নও আছে
এটা খুবই মেজর বার্ন এবং ক্রিটিক্যাল বার্ন। আমরা চেষ্টা করে যাচ্ছি, সরকারের কাছ থেকে নির্দেশ আছে, যত কিছু লাগে সবকিছু আমরা করব। পরিবারের সদস্যদের অভিযোগ, যৌন হয়রানি মামলা করার জেরে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অভিযুক্ত অধ্যক্ষের ইন্ধনে নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। প্রিন্সিপাল হুজুর আমার বোন নুসরাতকে কুপ্রস্তাব দিয়েছিল, তো এটা আমার বোন প্রত্যাখ্যান করছিল। তো ওদিন একটা সোনাগাজী থানায় মামলা হয়েছিল। মামলা হওয়ার পর ওটা আদালতে চলে গেছে। উনি আবার জামিন চাইছিল, জামিন নামঞ্জুর করা হয়েছে। ওটাকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটানো হয়েছে। শিক্ষকদের একাংশ এবং প্রভাবশালী, আমাদের সোনাগাজী প্রভাবশালী কিছু লোকেরা প্রিন্সিপালকে আসলে সাপোর্ট দেওয়ার কারণে সে বিভিন্নভাবে এসব অপকর্ম করে পিছিয়ে যাচ্ছে। এদিকে রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় মাদ্রাসার শিক্ষক আফসার হোসেন ও এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জানান, সব দিক বিবেচনায় রেখে চলছে তদন্ত কাজ। আমরা অনেক সাক্ষীর সাক্ষ্য নিয়েছি, পিও ভিজিট করেছি, তারপর অনেক তথ্য উপাত্ত আমরা পেয়েছি। ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতায় একটা ভালো পর্যায়ে আসতে পারবো। এদিকে রাফিকে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আফসার হোসেন ও এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আর অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে অব্যাহতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। একই সঙ্গে রাফির চিকিৎসার জন্য ঘোষণা দেওয়া হয় 2 লাখ টাকা সহায়তা। এদিকে শিক্ষার্থীকে আগুনে জ্বলসে ফেলার ঘটনায় রোববার বিনা নোটিশে বন্ধ রাখা হয় মাদ্রাসা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষা বর্জন করে সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। তাদের অভিযোগ, ছাত্রীদের বিভিন্ন সময় যৌন হয়রানি করে আসছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান আক্কাস আলী। সম্প্রতি এক শিক্ষার্থীকে যৌন হয়রানির বিষয় ফেসবুকে ছড়িয়ে পড়লে তার পদত্যাগ ও বিচার দাবি করেন শিক্ষার্থীরা। এরপর বন্ধের দিন এবং অন্য সময়ে বিকেল 5টার পর কোনো শিক্ষার্থীকে নিজ কক্ষে ডাকতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অভিযুক্তের শাস্তি নিশ্চিতের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। বরগুনায় প্রাথমিক বিদ্যালয়ে ছাদ ধসে ছাত্রী নিহতের ঘটনায় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেছেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ ধরনের দুর্ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকেই আমাদের এর জন্য দায়িত্বপ্রাপ্ত এলজিইডিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা, পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবনগুলিকে চিহ্নিত করে দ্রুত সেখানে নতুন ভবন নির্মাণের পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এদিকে বরগুনার তালতলিতে স্কুলের ছাদের অংশ ধসে নিহত এক ছাত্রীর পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আহতের চিকিৎসার জন্য কেন 10 লাখ টাকা দেয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ নয় তাও জানতে চাওয়া হয়েছে। শনিবার বরগুনার তালতলী উপজেলার ছোট বগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ভবনের ছাদ খসে মনসুরা নামে 3য় শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হন। আহত হন আরও 5 জন। নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা ও তার 3 শিশু সন্তানের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের 90% দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তারা জানান, মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তারা। স্বজনরা জানান, গতরাতে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় বিসমিল্লাহ টুইন টাওয়ারের 4র্থ তলার একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ফ্ল্যাটের দরজা জানালা ভেঙে প্রায় 100 ফুট দূরে ছিটকে পড়ে। এ সময় ফাতেমা বেগম ও তার 3 সন্তান সাইফ আলী, ফারিয়া আক্তার ও রাফি দগ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এখান থেকে মনে করি আপনার 100 ফিট দূরে গেছে গ্রিলটা, আর সবগুলো দরজাগুলো ভেঙে গেল। মনে হয় যে সিলিন্ডার গ্যাস, মনে করেন যে এটা তো গ্যাস না, এটা বোমা হয়ে গেছে একটা। সিলিন্ডারগুলো এরকম হওয়া উচিত যাতে ব্রাস্ট না হয়। নারায়ণগঞ্জ থেকে যে 4 জন রোগী আসছে প্রত্যেকেই 90%-এর বেশি বার্ন এবং তাদের সবারই অবস্থা খারাপ।
কিন্তু সবচেয়ে দুঃখজনক যে আমি আগেও বলে আসছি, এখনও বলে আসছি, যে আমাদের যদি আমরা এখনই এই সমস্ত মনিটর এবং সচেতন না হই, তাহলে কিন্তু এই মৃত্যুর সংখ্যা বাড়তেই থাকবে। বাংলার সময়ে আরও থাকছে। পহেলা বৈশাখ সামনে রেখে ব্যস্ত রাজশাহীর সিল্ক শাড়ির কারিগররা। নকশায় ফুটিয়ে তোলা হয়েছে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি। দাম নাগালে থাকায় বিক্রি ভালো। কালবৈশাখীর তাণ্ডবে মাদারীপুরে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত মানুষ। উপড়ে গেছে গাছপালা। 18 ঘন্টারও বেশি সময় ধরে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। এদিকে সাতক্ষীরায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমবাগান। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। মাত্র আধা ঘন্টার তাণ্ডবে তছনছ হয়ে যায় মাদারীপুরের সদর, কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলার শতাধিক বাড়িঘর। উপড়ে পড়ে গাছপালা। জেলার একমাত্র প্রতিবন্ধী স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে পাঠদান। ক্ষতিগ্রস্ত এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। কালবৈশাখীর প্রলয়ে আমাদের মাদারীপুর জেলার একমাত্র প্রতিবন্ধী বিদ্যালয়, প্রশিক্ষিত প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের চালা উড়ে গেছে, অফিসের কাগজপত্র, এরপরে আপনার বই খাতা, এগুলো অনেক কিছু নষ্ট হয়ে গেছে। ফার্নিচার, আসবাবপত্র ভিজে গেছে বৃষ্টিতে। সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে 7টি উপজেলার আমবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক আমের গুটি পড়ে যাওয়ায় লক্ষ্যমাত্রা অনুযায়ী আম উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষি ও বাগান মালিকরা। আম খুব ফলন ভালো হয়েছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টির কারণে প্রায় 3 ভাগের 2 ভাগ ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমার আম বাগানে আম বিক্রি হওয়ার কথা ছিল প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা, এখন 50,000 টাকাও দর হচ্ছে না। সামনে বড় ধরনের কোনো ঝড় বৃষ্টি না হয়, তাহলে আশা করি যে আম চাষে আমাদের বড় ধরনের কোনো ক্ষতি হবে না, এবং এখনও আম যে পর্যায়ে আছে আম ভালোই আমরা উৎপাদন পাবো, যেটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। এদিকে ঝড়ের কারণে প্রায় 15 ঘন্টা ধরে পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। ব্যাহত হচ্ছে মোবাইল নেটওয়ার্কও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। ঝড় হওয়ার পরে বিদ্যুৎ চলে গেছে, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই, বিদ্যুৎ এখন পর্যন্ত দেয় নাই। একটা ঝড় আসলো সামান্য, এটা আর কিছু না, তারপর কারেন্ট পাইনি এখন পর্যন্ত। কারেন্ট ছাড়া মনে করেন আমরা কি করে নিত্য নৈমিত্ত দিন কাটাবো? মনে করেন আজকে অফিসিয়াল কাজ, সরকারি বেসরকারি স্কুল কলেজ হাসপাতাল সবকিছুতে মোবাইলে চার্জ নাই। শনিবার রাত 9টার দিকে দেশের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের কারণে কক্সবাজার সদর হাসপাতালে বন্ধ রয়েছে সব ধরনের সেবা কার্যক্রম। এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। অ্যাম্বুলেন্স ঢুকতেও বাধা দেওয়ার অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। এদিকে 7 দফা দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 250 শয্যার কক্সবাজার সদর হাসপাতাল, যেখানে চিকিৎসা নিতে আসে 8 উপজেলার মানুষ, কিন্তু গত 4 দিন ধরে চলছে অচল অবস্থা। গত বৃহস্পতিবার ইন্টার্ন চিকিৎসকদের বলে এক রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা। পাশাপাশি মারধর করা হয় কর্তব্যরত চিকিৎসকদের। এরপরে শুরু হয় চিকিৎসকদের ধর্মঘট, যার কারণে চরম দুর্ভোগে পড়েছেন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। আমার রোগীরা এটা এডমিট হওয়ার কথা, আজকে এডমিট হয়ে অপারেশন হওয়ার কথা মঙ্গলবারে। তো এখন এরা বলতেছে মানে হাসপাতাল থেকে চিকিৎসা, কোনো ধরনের চিকিৎসা নাই, নিজ দায়িত্বভুক্ত হবে, না হলে নাই। ওই ক্রাইসিসটা যখন সমাধান হবে তখন চিকিৎসা সেবা কন্টিনিউ হচ্ছে। ব্লাড দেওয়ার কথা, ব্লাড দেওয়ার লোক আসছে, এখন এরা যখন নিতে পারবে না, ডাক্তার নাই। ডাক্তারে বলছিল বলে এক ব্যাগ লেখি দাও, আজকেও আমার সমস্যা হবে। এরা কইতেছে না, এখানে লেখেও নাই, এখন আজকে দিতে পারবো না। চতুর্থ দিনের মতো আজ সকাল থেকে চলছে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি, যার কারণে হাসপাতালে কোনো গাড়ি কিংবা রোগীকে ঢুকতে দেওয়া হচ্ছে না। 7 দফা দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা। তবে এই অচল অবস্থা নিরসনে কাজ করছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। এই যে উদ্ভূত সমস্যা নিয়ে আমরা বসেছিলাম, যেহেতু এটা আইনি ব্যবস্থার মধ্যে শেষ হওয়ার কথা, সুতরাং পুলিশ এটা দ্রুত ব্যবস্থা নেবে এবং যারা আন্দোলনে আছে তারাও তাদের আন্দোলন প্রত্যাহার করে এই জনদুর্ভোগ কমাতে তারাও এগিয়ে আসবে। কক্সবাজার সদর হাসপাতালের এই অচল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়া রোগীদের দাবি দ্রুত এই সমস্যার সমাধান। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নির্বাচন ঘিরে রাঙামাটির বাঘাইছড়ির মতো হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি এড়াতে ইসি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সিইসি কে এম নুরুল হুদা।
সকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনী সহিংসতা নিহতদের স্বজনদের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি। এটা তো মর্মান্তিক ঘটনা, আমরা অত্যন্ত দুঃখিত এবং এর জন্য অনুতপ্ত যে এর মানে ঘটনা ঘটে গেল। আর পরবর্তী নির্বাচনে তো অবশ্যই আমাদের মেজার থাকবে, প্রচুর মেজার থাকবে যাতে এরকম সহিংস ঘটনা না ঘটে। ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল নির্বিঘ্ন করতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিডিএ। সকালে সিডিএর ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে নগরীর রিয়াজউদ্দিন বাজার এবং তামাকুন্ডু লেন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গুড়িয়ে দেওয়া হয় রাস্তার দুই পাশে গড়ে ওঠা শতাধিক দোকান ও স্থাপনা। পুরো এলাকাটি অগ্নিঝুঁকিতে থাকায় অবৈধ স্থাপনার তালিকা করে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা। উচ্ছেদ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। দোকানের সামনে যে এতগুলো যে হকার বসে গাড়ি আসতে পারে না, তাহলে আমরা দোকানের ভিতরে যে এভাবে যে ভোল্টেজ লাগাই দোকান ভাঙতেছে, এটা কি অপরাধ করলাম আমরা? ভিতরে ঢোকার কোনো রাস্তা নেই, এখানে রাস্তা আছে 14 ফুট, ভিতরে রাস্তা 5 ফুট, তাহলে কোনটাই ক্লিয়ার করবে? এটা করবে নাকি এটা করবে? এটা তো আমাদের হয়তো হয়রানি করতেছে। নকশা বহির্ভূত যে অংশগুলো আছে সেটা উচ্ছেদের জন্য আমরা ইতিপূর্বে বলে গিয়েছিলাম, তার তুলনায় তাই সিডিএর পক্ষ থেকে সেটা ভাঙা হচ্ছে। আর অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা সেটা আমরা পরিষ্কারভাবে দেখছি। আর অবৈধ অংশ তো আমরা এটা নিয়মিতই আমাদের অভিযান চলছে, সেই অনুযায়ী আমরা আমাদের অভিযানে আছি। পবিত্র রমজান সামনে রেখে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সরবরাহ পর্যাপ্ত থাকায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে পেঁয়াজ এবং ছোলার দাম। দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ 8 টাকা এবং ছোলা 61 থেকে 62 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আসন্ন শবে বরাতে চাহিদা বাড়তে থাকায় চিনির দাম বাড়ছে। আর বুকিং রেটের কারণে অনেকটা স্থিতিশীল রয়েছে ভোজ্য তেলের বাজার দর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভারত থেকে ব্যাপকভাবে আমদানি হওয়ায় কোনো কাজ সাজিয়ে কাজে আসছে না পেঁয়াজের বাজারে, বরং প্রতি সপ্তাহে কেজিতে 1 থেকে 2 টাকা করে কমছে। সে সাথে চীন ও থাইল্যান্ড থেকে সরবরাহ বাড়ায় আদা ও রসুনের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। দেশি পেঁয়াজ 7-8 টাকা আর ভারতীয় 13-14 টাকা। গত সপ্তাহ থেকে 2-3 টাকা করে কম মাল প্রচুর আমদানি আছে। চায়না আদা 65 টাকা, থাইল্যান্ড আদা হইল 60-61 টাকা। একই অবস্থা ছোলার বাজারেও। সবচেয়ে বেশি ছোলা আমদানি করা হয় অস্ট্রেলিয়া থেকে, কিন্তু এবার অস্ট্রেলিয়ায় ছোলার ফলন ভালো হয়নি, তাই বাজার দখল করেছে সাধারণ মানের ছোলা। মানের কারণে ছোলার দামও তুলনামূলক কম। অস্ট্রেলিয়ার ছোলা হয়েছে নিম্নমানের, যার কারণে বাজার কম। আবার মায়ানমার থেকে কিছু ছোলা আসবে উন্নত মানের, ভালো ছোলা হলে একটু বেশি থাকবে। গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের বুকিং রেট স্থিতিশীল থাকায় সব ধরনের ভোজ্য তেলের দাম কমতির দিকে। মূলত সয়াবিন এবং পাম অয়েল সামনে রমজানকে কেন্দ্র করে 10 পয়সা 20 পয়সা এবং আন্তর্জাতিক বাজারও বেশি, সেই হিসেবে 10-20 পয়সা কেজি প্রতি বাড়ছে। পবিত্র শবে বরাত থেকে শুরু করে পুরো রমজান মাসে চিনির চাহিদা কয়েক গুণ বেড়ে যায়, ফলে চাহিদার কারণে চিনির দামও বাড়ছে। রমজানে যদি মিলেরা সরবরাহ স্বাভাবিক রাখে তাহলে চিনির দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট অন্যান্য সময়ের তুলনায় কম থাকায় চলতি বছর চাহিদার তুলনায় সবচেয়ে বেশি ভোগ্যপণ্য আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পবিত্র রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্য আমদানি এবং বাজারে সরবরাহ দুটোই পুরোপুরি স্বাভাবিক রয়েছে। তারপরও পবিত্র শবে চাহিদার কথা বলে বাড়ানো হয়েছে কিছু কিছু ভোগ্যপণ্যের দাম। এর মাঝে যুক্ত হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 2টি পয়েন্টে ওজন স্কেল বসানোর অজুহাত। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। বর্ষবরণে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে নারীদের অন্যতম পছন্দ রাজশাহী সিল্কের শাড়ি। কারুশিল্পীরা দিনভর ব্যস্ত তাদের নিপুণ হাতের ছোঁয়ায় শাড়িকে নতুন রূপে রাঙাতে। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। সামনেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই দিনটিকে বরণ করে নিতে সব বয়সী নারীর পছন্দ রাজশাহী সিল্কের শাড়ি। বৈশাখ মানে লাল সাদা রঙের মিশ্রণ, যা যুগ যুগ ধরে ফ্যাশন প্রেমীদের
পছন্দের তালিকার শীর্ষে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বৈশাখে শাড়িতে নিজেকে শতভাগ বাঙালিয়ানা রূপে ফুটিয়ে তুলতে সিল্কের জুড়ি নেই, এমনটাই বলছেন তরুণীরা। সিল্কের শাড়ি সব মেয়েদের পছন্দ, সেই জন্যই সিল্ক শাড়ি কেনা আমাদের। সিল্কটা আমাদের এই গরম লাগে না, অনেক কমফোর্টেবল ফিল করি। আগে ভাগে আসছি কারণ সবসময় তো চাই মানুষ যে নিউ কিছু পরার জন্য, তা আগে আসলে হয়তো বা আগের কালেকশনগুলো ভালো পাওয়া যাবে। দেশীয় এই উৎসবে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে শাড়িতে নতুন নকশা, ডিজাইন ও রং মিশ্রণের কাজে ব্যস্ত কারুশিল্পীরা। সাদার মধ্যে লাল অথবা লাল কালার অথবা যে কোনো ব্রাইট কালার, ইয়েলো, এই ধরনের কালারগুলোই বেশি এই বৈশাখে মেয়েরা বা সবাই পছন্দ করে। ব্যবসায়ীরা জানান, বৈশাখে সব ধরনের ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়েছে সিল্কের শাড়ির দাম, তাই বিক্রিও ভালো। ব্লক বাটিক এবং বাটিকের উপরে এবং কিছু তুলির কাজের, হাতের কাজের ডিজাইনের উপরে প্রাধান্য দিয়েছি। এই বছর আমরা বলবো সিল্কের শাড়ির চাহিদা বেশ ভালো। সিল্কের বিভিন্ন ডিজাইন এবার আমরা করেছি লালের সোয়া দিয়ে আপনার, তো সবাই আমরা ব্যস্ত এখন। 1500 থেকে 2000, 3000, 2500 পর্যন্ত আছে আমাদের এই শাড়িগুলো। পহেলা বৈশাখকে টার্গেট করে এবার প্রায় 4000 পিস সিল্ক শাড়ির উৎপাদন করা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আর এসব শাড়ি সর্বনিম্ন 1500 থেকে শুরু করে সর্বোচ্চ 12,000 টাকায় বিক্রি হচ্ছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ফেনীতে নিখোঁজে 7 দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক সহপাঠী সহ 3 জনকে আটক করা হয়েছে। গতরাতে সদর উপজেলার 5 গাছিয়া থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, গত 31শে মার্চ রাতে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় আরাফাত হোসেন শুভ। এরপর থেকে নিখোঁজ ছিল সে। বিষয়টি পুলিশকে জানালে শুভর এক সহপাঠী সহ 3 জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকার তেমোহিনী বাজার দোকানে শুভর সাইকেল পাওয়া যায়। পরে ওই দোকানের পেছনে জঙ্গল থেকে উদ্ধার করা হয় শুভর লাশ। হত্যা রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে পুলিশ। সে কাশীপুর মাদার কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের 8ম শ্রেণীতে পড়ত। অপরাধী শাস্তি হোক, এটাই আমাদের চাওয়া। যেহেতু এটা বাচ্চা ছেলে, দুপুরবেলা মায়ে ভাত খাওয়াই দিছে, ভাত খাওয়াই যাওয়ার পরে নেলাদুরি ভাত খাওয়াই দিয়ে এই বাচ্চাটা তাহলে তো কিচ্ছু বোঝে না। যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছেন তাদের বিরুদ্ধে যেন কঠিন ব্যবস্থা নেওয়া হয়। নীলফামারীতে পুকুরে গোসল করতে নেমে রহস্যজনকভাবে নিখোঁজের 4 দিন পর শিক্ষার্থী সুমন রায়ের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে তার লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, গত 3রা এপ্রিল 3 বন্ধুর সঙ্গে নীলসাগর এলাকার একটি পুকুরে গোসল করতে নামে সদর উপজেলার সুকুমার চন্দ্র রায়ের ছেলে সুমন। অন্য 3 জন উঠে এলেও নিখোঁজ হয় সে। খবর পেয়ে ওই পুকুরে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ সকালে সুমনের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মদ্যপানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন রুয়েটের আরও এক শিক্ষার্থী। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। প্রক্টর জানিয়েছেন, গতরাতে নগরীর মুন্নাফের মোড় এলাকায় একটি ছাত্রাবাসে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় সহপাঠীরা তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর মৃত্যু হয়। ভর্তি রয়েছেন রুয়েটের আরও এক শিক্ষার্থী। তাসিম রাফিদ আইন বিভাগের 3য় বর্ষের ও তুর্য রায় অর্থনীতি বিভাগের 2য় বর্ষের ছাত্র বলে জানিয়েছেন প্রক্টর। তাদের বাড়ি খুলনা ও নীলফামারী জেলায়। এদিকে অতিরিক্ত মদ্যপান করায় পাবনার রূপপুর প্রকল্পের এক রুশ প্রকৌশলীর মৃত্যু হয়েছে। একসাথে 3 জন হসপিটালে আসছে, 2 জন মারা গেছে, আরেকজন আছে। 2 জন হলো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আরেকটা হলো রুয়েটের যে বেশি আছে, তার কাছে আমি তথ্য পেলাম যে এরা আসলে মদ্যপান করে মারা গেছে। গাঁজা, মদ সহ বিভিন্ন নেশা তারা গ্রহণ করে। এগুলোর আলামত আর কি, গ্রহণ করার যে সমস্ত সরঞ্জাম, এই সমস্ত আলামত দেখা যাচ্ছে। রুমগুলো তল্লাশি করছি, জব্দ করছি। পাশাপাশি এটা আইনানুগ ব্যবস্থা যেটা, সেটা আমরা গ্রহণ করতেছি। খুলনায় গৃহবধূ তন্নি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে নগরীতে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। তন্নি স্মৃতি সংরক্ষণ কমিটি সহ বিভিন্ন সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা অভিযোগ করেন, 4 বছর পেরিয়ে গেলেও তন্নি হত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনা হয়নি। এ অবস্থায় মামলার বিচার কাজ দ্রুত শেষ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। একই সঙ্গে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি জানান বক্তারা।
বাংলা সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অস্ত্র মামলার আসামি 6 নেতার মুক্তি দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার সেল নিক্ষেপ, শাটল ট্রেন অবরোধ। প্যারোলে নয়, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি চায় বিএনপি। দাবি আদায়ে আবারও ঘরোয়া অনশন। সরকার বলছে প্যারোলে মুক্তির বিষয়ে রাজনীতি করছে দলটি। ফেনীতে পরীক্ষা কেন্দ্রের ছাত্রীকে আগুনে ঝলসে দেওয়ার ঘটনায় নোটিশ ছাড়াই মাদ্রাসা বন্ধ, অধ্যক্ষকে অব্যাহতি। চিকিৎসায় ঢাকা মেডিকেলের 8 সদস্যের বোর্ড গঠন। আত্মসমর্পণ করতে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী সংগঠনের 6 শতাধিক সদস্য। স্বাভাবিক জীবনে ফেরাতে উদ্বুদ্ধ করেছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড। এবং কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড দেশের বিভিন্ন জেলা। ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি, একদিনেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।